সরকার এবং এসএসসি তারা চেষ্টা করছে বারংবার যে যারা এই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে ওই যে টেন্টেড ক্যান্ডিডেট গুলো রয়ে গেছে ঘুর পথে তাদেরকে আবার চাকরি ফেরতের একটা ব্যবস্থা কিন্তু তারা করে দিচ্ছে। সেখানে কিন্তু অথরিটির ডিক্টেটরশিপ চলে, মানে ধরুন কাউকে মনে হলো 2 দিয়ে দিল, কাউকে মনে হলো 10 দিয়ে দিল। এবং এখানে যেহেতু শুধুমাত্র ইন্টারভিউ নয়, আবার লেকচার ডেমনস্ট্রেশনের নামেও আবার 10 নাম্বার রাখা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই 20 নাম্বার কিন্তু স্বেচ্ছাধীন হয়ে গেল। প্রত্যেকে এনকোয়ার করেন, আপনি জানতে পারবেন প্রত্যেক ব্যক্তি যে ফর্ম ফিল আপ করেছে, তার মানে কি তারা পরীক্ষায় বসে। এই নিয়ে বোধহয় আন্দোলন করা বেশি জরুরি, যে নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয়, তাহলেই কিন্তু মেধার ভিত্তিতে যদি নিয়োগ হয় তাহলে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তারা নিশ্চিতভাবে চাকরি পাবে। আপনাদের তরফ থেকে বলা হচ্ছিল যে নোটিফিকেশনটাই যে ঠিক, তার তো সে কথা তো সুপ্রিম কোর্ট বলে দেয়নি। তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ হিসেবে কি নেওয়ার কথা ভাবছেন? দেখুন, পরবর্তী যে আইনি পদক্ষেপ নেওয়া হবে সেটা নিশ্চিতভাবে যা করণীয় সেটা করা হবে। কিন্তু কিছু লোক এই যে সুপ্রিম কোর্টের একটি মামলায়, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিভিশন বেঞ্চের যে রায়টি ছিল সেটাতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট, সেই মামলায় রায় আসার পরে অনেকে সেই নিয়ে একটা উৎসব বানিয়ে ফেলেছে, যে যা ইললিগালিটিস হয়েছে, যা ইললিগালিটিস করবে বলে ভেবেছে, সেগুলো যেন স্যাংটিফাই করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এইরকম কিন্তু কোনো ব্যাপার হয়নি যে সুপ্রিম কোর্ট সেগুলো স্যাংটিফাই করে দিয়েছে। দেখুন, একটি মামলা হয়েছিল, কিছু মামলাকারী সেখানে মামলা করেছিল, তারা এজ রিল্যাক্সেশন চেয়েছিল। সেখানে কিন্তু তারা কখনো নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে মামলা করেনি। সেখানে তারা যে মামলাটি করেছিল তাদের এই সিলেকশন প্রসেস নিয়ে যে বক্তব্যগুলো ছিল, সেখানে 10 নম্বরের কথাও ছিল, এবং আরো যে বক্তব্যগুলো ছিল, মোস্টলি যে ক্যান্ডিডেট ছিল সে এজ রিল্যাক্সেশন এজ বার হয়ে যাওয়ার পরেও সে এজ রিল্যাক্সেশন পায়নি, এবং আরো যে নোটিফিকেশনের যে ইয়েগুলো ছিল সেইগুলো কিন্তু বলেছিল যে এই যে 2025 সালের যে নোটিফিকেশনটা সেই অনুযায়ী না হয়ে 16 সালের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী হওয়া উচিত ছিল। এখানে কিন্তু 2025 সালের যে নোটিফিকেশন সেটা কিন্তু কখনোই চ্যালেঞ্জ করা হয়নি, বা সেটাকে বলা হয়নি যে আনকনস্টিটিউশনাল বলে ডিক্লেয়ার করো। খুব স্বাভাবিকভাবেই যখন ডিভিশন বেঞ্চের কাছে এই মামলার শুনানির জন্য যায়, সেই মামলা সেই নিয়েই শুনানি হয়। এবং আপনি যদি সিঙ্গেল বেঞ্চের রায় দেখেন এবং ডিভিশন বেঞ্চের রায় দেখেন, সেখানে কিন্তু স্পষ্টত বলা আছে যে 2025 সালের যে নোটিফিকেশন, যে রুলস বলতে পারেন, সেই রুলসকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়নি, এবং সেখানে যেখানে যদি কোনো জায়গায় প্রেয়ার থেকে সেটাকে কিন্তু কেউ প্লেস করেনি, এবং সেটাকে কিন্তু নট প্রেস হিসাবেই ট্রিট করা হয়েছে। স্বাভাবিকভাবেই নোটিফিকেশনের যে চ্যালেঞ্জ করে যে মামলাগুলো, যে অনেকে সেগুলো ইন্টারপ্রেট করার চেষ্টা করছে যে নোটিফিকেশন চ্যালেঞ্জ মামলা খারিজ হয়ে গেছে, বা এরকম অনেক কিছু নিয়ে অনেক অনেক মন্তব্য এবং অনেক মানে যেন একটা উৎসব লেগেছে কিছু মানুষের মধ্যে। খুব স্বাভাবিকভাবেই কোন মানুষগুলোর মধ্যে এই উৎসব লেগেছে সেটা খুব বুঝতে বোধহয় আপনার বা ধরুন যারা আপনার দর্শক আছে তাদের কারোরই অসুবিধা হবে না যে কেন তাদের উৎসব লেগেছে। কারণ একটি সরকার বা ধরুন বলতে পারেন একটি ইনস্টিটিউশন যাকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে তুমি যোগ্য শিক্ষক কারা আছে তাদেরকে নির্বাচন করো, তারা কি করলো? একটি আর্টিকেল 12 অথরিটি, তারা সেই যোগ্যতার মানকে প্রায়োরিটি দিল না, সেখানে দিল যে কার যোগ্যতা নেই, বা ধরুন কে বেশি টাকা দিতে পারবে টাকার বিনিময়ে, বা ধরুন অন্যান্য আরো অনেক বিনিময়ে তাদের কিন্তু চাকরি পাইয়ে দিল। এখানে ডিপ্রাইভ হলো কারা সব থেকে বেশি? যারা চাকরিটা পেল না কিন্তু তাদের যোগ্যতা ছিল। তাদের কি দোষ ছিল? মানে 2016-তে একদমই 2016 সালের যে সিলেকশন প্রসেসের নিয়ে এখনো যে মামলা ধরুন চলছে, এবং পরবর্তী সুপ্রিম কোর্টের নির্দেশে যে 25 সালে যে নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ করে করার কথা বলা হয়েছে, সেই মামলার কথাই বলছি। সেখানে সব থেকে বেশি ডিপ্রাইভ হলো কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিরা, যারা যোগ্য কিন্তু যেহেতু অযোগ্যরা তাদের সিটগুলো চুরি করে নিয়েছে, তারা জায়গা পেল না। এছাড়াও ওয়েটিং লিস্ট বাদ দিয়েও ধরুন যাদের ওয়েটিং লিস্টে বা মেরিটে আসা উচিত ছিল তারা কিন্তু ডিপ্রাইভ হলো। স্বাভাবিকভাবেই তারা যখন ডিপ্রাইভ হলো, তাদের এই যে এক্সট্রা 10 নাম্বার, যেটা ধরুন সিলেকশন প্রসেসের রুলস অনুযায়ী 25 সালের সিলেকশন প্রসেস যখন হবে, রুলস অনুযায়ী কিন্তু তারা অটোমেটিক 10 নাম্বার করে তাদের টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দ করা হলো। কিন্তু এই যে যারা ধরুন টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য ছিল, যাদের যোগ্যতা ছিল, তা সত্ত্বেও তারা পেল না, তাদের কি হবে?
সরকার বা ধরুন এসএসসি চাইছে তাদেরকে আবার পিছিয়ে ফেলতে, এবং ওই যে অযোগ্যগুলো নির্বাচন হয়েছিল সেই অযোগ্যগুলোকেই আবার সেই যে পুনরায় যাদের শিক্ষক পদে যাদের ফেরত দেওয়া সম্ভব হয় সেই রকম কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই টেন্টেড বা আনটেন্টেড এই শব্দবন্ধগুলো কিন্তু বিশেষ করে আনটেন্টেড শব্দবন্ধ কিন্তু ইউজ করেনি। সুপ্রিম কোর্ট যে টার্মটা ইউজ করেছে সেখানে হচ্ছে নট স্পেসিফিক্যালি টেন্টেড। সেখানে দেখবেন নট স্পেসিফিক্যালি টেন্টেড মানে সেখানে টেন্টেডও থাকতে পারে এবং আনটেন্টেডও থাকতে পারে। তার মানে কি, যে ক্লাসটা ধরা হচ্ছে আনটেন্টেড বলে এবং যাদেরকে এই বেনিফিটটা দেওয়ার কথা বলছে তারা কিন্তু সকলে আনটেন্টেড নয়, সেখানেও টেন্টেড ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, এবং এই টেন্টেড ক্যান্ডিডেটদের 10 নাম্বার দেওয়ার জন্যই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং 10 নাম্বার করে টিচিং এক্সপিরিয়েন্সে রাখা রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলেনি যে তুমি তাদেরকে বেনিফিট দাও এইভাবে। তারা সুমোটো এই ব্যবস্থা করলো এবং একটি রুল ফ্রেম করলো এবং রুলসে স্পষ্টত বলে দিল যে 10 নাম্বারটি রয়েছে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য রাখা হবে। কেন? এই সিলেকশন প্রসেসে 10 নাম্বার তাদের যদি দিয়ে দেওয়া হয় তার মানে ওই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যাটাগরির মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেটও পেয়ে যাবে, তারা আবার সেই জায়গায় আবার পুনর্বহাল হবে। তাহলে সরকার এবং এসএসসির উদ্দেশ্য কিন্তু এখানে খুব স্পষ্ট, যে কারণে টেন্টেড এবং আনটেন্টেড বাছা যায়নি। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার, শুধু সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টও কিন্তু বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তারা এই যে টেন্টেড এবং আনটেন্টেডের যে লিস্ট সেটা কিন্তু কখনো দেয়নি। সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, আমাদের হাইকোর্ট বারবার চেয়েছে, কিন্তু সেই লিস্ট তারা প্রোভাইড করতে পারেনি। দেখুন, টেন্টেড এবং আনটেন্টেড যদি ভাগ করা সম্ভবই হয়ে যেত তাহলে তো ধরুন এই সিলেকশন প্রসেস বাতিলের কোনো প্রশ্ন ছিল না। তাহলে তো টেন্টেড গুলোকে বাদ দিয়ে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে রেখে দিলেই হয়ে যেত। যেহেতু এখানে আনটেন্টেডের যে কথা বলা হচ্ছে, নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে সবাই আনটেন্টেড, এটা বোঝা সম্ভব হয়নি বা এটা কনক্লুশনে পৌঁছানো সম্ভব হয়নি, তাই জন্য কিন্তু পুরো সিলেকশন প্রসেস বাতিল বলে ঘোষণা হয়েছে। তাহলে এখন কি দাঁড়ালো? সরকার এবং এসএসসি তারা চেষ্টা করছে বারংবার যে যারা এই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে ওই যে টেন্টেড ক্যান্ডিডেট গুলো রয়ে গেছে তাদেরকে জনসমক্ষে না এসে, তাদেরকে না আনিয়ে তাদের ওই ঘুর পথে তাদেরকে আবার চাকরি ফেরতের একটা ব্যবস্থা কিন্তু তারা করে দিচ্ছে। এই যে অ্যাকশন বলতে পারেন যে অথরিটিগুলোর, এটা কিন্তু একদমই উচিত নয় এবং এটা কিন্তু জনগণের সঙ্গে, এই যে বিশেষ করে শিক্ষিত সমাজের সঙ্গে কিন্তু একটা প্রতারণা করা, এবং সেই প্রতারণাই কিন্তু বারংবার করে চলেছে। তাহলে আপনারা কি এই যে নোটিফিকেশনটা রয়েছে, সরি যে রুলসটা রয়েছে 2025-এর নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে আপনারা এরপরে সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন? দেখুন, সেটা তো আমাদের যখন মামলা ফাইল হবে বা ধরুন আমাদের কনক্লুশনে আমাদের তো একটা আলোচনার মধ্যে থাকতে হয়, এবং যখন সেটা হবে তখন সে আইনি যে পদক্ষেপ গ্রহণ করবে সেটা নিশ্চিতভাবে আমরা বলবো। যে যতক্ষণ না সে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমি তো সেভাবে বলতে পারি না যে এইটাই করা হবে বা এইটাই হয়েছে। সেটা হলে নিশ্চিতভাবে আইনি যা পদক্ষেপ আছে বা আইনে যে সুরাহাগুলো আছে সেগুলো নিশ্চিতভাবে আমরা সেই পথ অবলম্বন করব। আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট রয়েছে, তারা নিশ্চিতভাবে সেই পথ গ্রহণ করবে। এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে লোকসভা অধিবেশন চলছে, সংসদে অধিবেশন চলছে, সেই সময় চাকরিহারা শিক্ষকদের একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং সেখানে বসে তারা আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন। এই যে তাদের দিল্লিতে গিয়ে আন্দোলন করা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, দেখুন আমাদের কনস্টিটিউশন সেই অধিকার দিয়েছে, যদি কেউ কিছু নিয়ে এগ্রিভড হয় কনস্টিটিউশন তাকে পাওয়ার দিয়েছে আন্দোলন করতে, সে আন্দোলন করতেই পারে। সে আন্দোলন করা নিয়ে কোনো সমস্যা নেই। সে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, সেই আন্দোলন আইন মেনে হতে হবে। কিন্তু আন্দোলনের ফলে আন্দোলনটা কতটা যুক্তিযুক্ত বা কতটা যুক্তিযুক্ত নয় সেটা কিন্তু বিচার করবে অ্যাডমিনিস্ট্রেশন। কারণ যে কোনো আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সামনে বা ধরুন যে অথরিটিগুলো রয়েছে তাদের সামনে সেগুলো শো করা, যে এই আমাদের দাবি বা ধরুন এই আমাদের বক্তব্য, সেগুলো শো করা। সেই বক্তব্য তাদের মনে হয়েছে তারা আন্দোলন করেছে, কিন্তু যারা আন্দোলন ধরুন করছে, আমার মনে হয় যেই পথে সুরাহা আসবে, বিশেষ করে ধরুন
এই যে ধরুন এই গেজেট নোটিফিকেশনের কথা আপনি বলছেন বা রুলস এর কথা বলছেন, সেখানে যাতে সাম্যতা বজায় থাকে, সেখানে যাতে আবার দুর্নীতি না হয়, আবার সেখানে যাতে স্বচ্ছতা বজায় থাকে, বোধহয় সেই নিয়ে আন্দোলন করা বেশি জরুরি। কারণ দেখবেন এই রুলসে বলা হয়েছে যে 25 সালের যে রুলসটা বলছেন সেখানে বলা হয়েছে আমরা আরো বেশি স্বচ্ছ করার চেষ্টা করেছি, তেমনটা কিন্তু নয়। দেখুন এই অভিযোগ, দুর্নীতির অভিযোগ দেখবেন আর একটা সিলেকশন প্রসেসে বা ধরুন প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এসছে। প্রাইমারি বোর্ড কিন্তু যখন 22 সালে সিলেকশন প্রসেস হয় সেখানে কিন্তু ইন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস করে, কারণ ইন্টারভিউ এমন একটি জায়গা সেখানে কিন্তু অথরিটির ডিক্টেটরশিপ চলে। মানে ধরুন কাউকে মনে হলো 2 দিয়ে দিল, কাউকে মনে হলো 10 দিয়ে দিল, এবং এখানে যেহেতু শুধুমাত্র ইন্টারভিউ নয়, আবার লেকচার ডেমনস্ট্রেশনের নামেও আবার 10 নাম্বার রাখা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই 20 নাম্বার কিন্তু স্বেচ্ছাধীন হয়ে গেল। এবং 20 নাম্বার স্বেচ্ছাধীন এবং 10 নাম্বার আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে হলো, মানে 30 নাম্বার এমনি বাদ হয়ে যাচ্ছে কারোর একটি সিলেকশন প্রসেস। 30 নাম্বার কিন্তু যথেষ্ট যে একজন ক্যান্ডিডেট সে টিচার হবে কি হবে না, বা তার মেরিট প্যানেলে নাম আসবে কি আসবে না, সেটা কিন্তু ডিটারমিন করার জন্য, বা সেটা কিন্তু এই 30 নম্বর যথেষ্ট। স্বাভাবিকভাবেই তাহলে যদি অথরিটি স্বচ্ছতা বজায় রাখা উদ্দেশ্য হতো, অথরিটি যদি সঠিক উদ্দেশ্য নিয়ে এই রুলগুলো ফ্রেম করতো, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি যে রুলটা ওনারা রাখতেন এই রুলস এর মধ্যে, তা হচ্ছে অন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস। তাহলে তো কোনো ক্যান্ডিডেট যদি অভিযোগ করতো যে আমাকে 2 কেন দেওয়া হয়েছে, আমাকে 10 পেতাম, স্বাভাবিকভাবেই সেই ভিডিও যে ফুটেজ আছে সেগুলো দেখিয়ে দিত, সেটাই সমস্যা সমাধান হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো প্রভিশন নেই। এছাড়া আরো যে অ্যাম্বিগুইটি গুলো রয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ধরুন চাকরি করে এসছে এতদিন তারা, এবং যারা চাকরি পেতে চলেছে বা অংশগ্রহণ করতে চলেছে, তারা প্রত্যেকেরই কিন্তু একটা কমন তাদের দিকে খেয়াল রাখতে হবে, এবং সেই নিয়ে বোধহয় আন্দোলন করা বেশি জরুরি যে নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয়। তাহলেই কিন্তু মেধার ভিত্তিতে যদি নিয়োগ হয় তাহলে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তারা নিশ্চিতভাবে চাকরি পাবে। কিন্তু তারা তো পরীক্ষাই দিতে চাইছেন না, তারা দিল্লিতে গিয়ে যে আন্দোলন করছেন তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে যে স্বপদে স্ববেতনে সসম্মানে পুনর্বহাল। সেই জন্য তারা বিভিন্ন সাংসদদের সঙ্গে চিঠি দেওয়া, সাংসদদের সঙ্গে দেখা করা, সেই বিষয়টাও তারা চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। দেখুন ওনারা আমার বিশ্বাস ওনারা শিক্ষক, এবং ওনারা মানে আমি এখন যোগ্য শিক্ষক বলতে পারবো না তাদেরকে, কারণ এখনো কিন্তু সেই যোগ্য শিক্ষক বলে কাউকে কিন্তু এখনো ক্লাসিফিকেশন করা হয়নি বা তাদেরকে কিন্তু বলা হয়নি। এখন বক্তব্য হচ্ছে তারা যে কথাটা বলছে যে সাংসদদের সঙ্গে বা যে বলতে পারেন যে বিভিন্ন যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তাদের কিন্তু এটা বোঝা উচিত বা জানা উচিত যে আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন সেখানে কিন্তু জুডিশিয়ারির যে রায় রয়েছে সেখানে কিন্তু হস্তক্ষেপ কখনোই কোনো জনপ্রতিনিধি করতে পারে না বা ধরুন লেজিসলেশন করতে পারে না। স্বাভাবিকভাবেই হাইকোর্টের যখন নির্দেশ রয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার, তারা দেখবেন প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছে, এমনটা নয় যে তারা ফর্ম ফিল আপ করেনি। তারা কিন্তু এটা কনসিকুয়েন্সটা জানে যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই তাদের ফর্ম ফিল আপ করতে হবে। যদি তাদের এই আন্দোলনে বুঝতাম যে তারা না বুঝে করেছে, তাহলে কিন্তু তারা কেউ ফর্ম ফিল আপ করতো না। আপনি যদি প্রত্যেকে এনকোয়ার করেন আপনি জানতে পারবেন প্রত্যেক ব্যক্তি যে ফর্ম ফিল আপ করেছে, তার মানে কি তারা পরীক্ষায় বসতে চায়। একটা পরীক্ষায় যদি কেউ ফর্ম ফিল আপ করে তার মানে কি বুঝতে হবে সে সেই পরীক্ষাটায় বসতে চায়। তাহলে এখন যদি বলে যে আমি পরীক্ষায় বসবো না ফর্ম ফিল আপ করে, সেটা তো অন্যথা হয়ে গেল। যাই হোক, তারা এটা বুঝে শুনেই করছে। যদি কোনো পথ তারা বের করতে পারে যে মধ্যপথে, কারণ যারা এই চাকরিগুলো ধরুন এই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যেও তো অনেক টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, তারাও নিশ্চিতভাবে এই ইনফ্লুয়েন্সটা খাটাচ্ছে যে যদি আমরা ঘুর পথে কোনো অর্ডার বার করতে পারি সুপ্রিম কোর্টে, সেই জন্যই সেটাই বোধহয় তাদের আন্দোলন করার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য।